আরএসএস এর অলিন্দে আরএসএস এর পক্ষ থেকে তুমি কি জানতে পারছো? একেবারে স্পষ্ট আমাদের কাছে যে খবর আছে, এই যে সর্বভারতীয় সভাপতি নিয়ে যে জেপি নাড্ডার উত্তরসূরি কে হবে সেটা নিয়ে দেখলাম যে চরম টানাপোড়েন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে আরএসএস এর তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে জেপি নাড্ডার পরবর্তী সঞ্জয় যোশী, তিনি একদম আরএসএস এর প্রতিনিধি, তাকে কিন্তু সংঘ সর্বভারতীয় সভাপতি করতে চাইছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে মোদি অমিত শাহ তারা কোনোভাবেই এই সঞ্জয় যোশীকে মেনে নিতে পারছে না, তারা চাইছে না। কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে সংঘ কিন্তু দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা যেটা ভিতর থেকে বা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, এই সংঘাতটা বিজেপি এবং আরএসএস এর মধ্যে এতটা মানে গাঢ় হয়েছে, আরএসএস শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যদি তাদের মনোনীত কাউকে সর্বভারতীয় সভাপতি না করা হয় তাহলে আরএসএস থেকে যে সাধারণ সম্পাদক সংগঠন বা একজন করে সংগঠন মন্ত্রী পাঠায় বিভিন্ন সাংগঠনিক জেলায় বিভিন্ন রাজ্যে, তারা সেই সংগঠন মন্ত্রী বা আরএসএস এর প্রতিনিধিকে তারা তুলে নেবে। এই জায়গায় এই সংঘাতটা এসে পৌঁছায়। এবং আমরা যেটা জানি যে নীতিন গাডকারি তিনিও আরএসএস ঘনিষ্ঠ, আরএসএস কিন্তু একটা সময় নীতিন গাডকারিরও নাম প্রস্তাব করেছিল, সেটাকেও কিন্তু উড়িয়ে দেয়া হয়। তো তুমি যখন নীতিন গাডকারির কথা বলছো সুজয়, আমি তোমাকে একটা মোমেন্ট থামাচ্ছি। যেহেতু নীতিন গাডকারির কথা বললি, নীতিন গাডকারি একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, কিন্তু বারবার যেটা বিজেপির অলিন্দ থেকে খবর আসে যে নীতিন গাডকারি উপেক্ষিত। নীতিন গাডকারি সেভাবে ফুটেজ পাচ্ছেন না, মাইলেজ পাচ্ছেন না। সেই নীতিন গাডকারির ছবিও ধরা পড়েছে রিসেন্টলি লোকসভার অলিন্দে। একেবারে সামনের সারিতে একদিকে অমিত শাহ রয়েছেন, অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী আসলেন এই অপারেশন সিঁদুর নিয়েই। তিনি যখন ভাষণ দিতে আসলেন, ভাষণের পর তিনি যখন কক্ষ ছেড়ে যাচ্ছেন লোকসভা, তখন সবাই তাকে অভিবাদন জানাচ্ছেন, কিন্তু কোথাও কি নীতিন গাডকারির বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তিনি একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনো রকমভাবে তিনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না। এবং বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে বিজেপির অন্দরে যে টানাপোড়েন চলছে সেইটা কিন্তু তার একটা প্রতিফলন আমরা এই ছবিটাতে দেখতে পেলাম। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা চালাতে, সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাইরাল হয়েছে, অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু ভালো করে দেখুন। রাজনাথ সিংয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখার পর তিনি কক্ষ ছেড়ে চলে যাচ্ছেন, এবং একদিকে পীয়ূষ গোয়েল, কিরেন রিজিজু, রাজনাথ সিং, অমিত শাহ, পেছনে জয়শঙ্কর, সবাই প্রধানমন্ত্রীর দিকেই ফোকাসড। তারা প্রধানমন্ত্রীকে কিন্তু করজোরে নমস্কার করছেন, কিন্তু একদিকে অন্যদিকে ভালো করে নীতিন গাডকারিকে একেবারে স্ক্রিনের বাঁ দিকের কর্নারে দেখুন, তিনি কিন্তু পেছনে হাত দিয়ে রয়েছেন। তিনি একেবারেই সেভাবে তিনি তাকিয়ে রয়েছেন, তিনি দেখছেন কি হচ্ছে সামনে, কিন্তু তিনি কোনো রকমভাবেই কিন্তু প্রধানমন্ত্রীকে সেই সম্মান বা সেই রেসপেক্ট জানাবার কোনো প্রচেষ্টাও তিনি করছেন না। সর্বানন্দ সোনোয়ালকে দেখুন, পেছন থেকে নীতিন গাডকারির পেছনে তিনি কিন্তু অ্যাটেনশন সিক করার চেষ্টা করছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন পেছন থেকে সর্বানন্দ সোনোয়াল। আপনি দেখুন কিরেন রিজিজু এগিয়ে আসলেন, পীযূষ গোয়েল এগিয়ে আসলেন, তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। অবশ্যই প্রধানমন্ত্রী তিনি সর্বশক্তিমান। এই মুহূর্তে যেভাবে বিজেপি চলছে, বলা যেতে পারে যেভাবে সরকার এবং দল এই দুটোরই ক্ষমতার একেবারে মাথার উপরে বসে রয়েছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ জুটি। তাই প্রধানমন্ত্রী একেবারে আয়রন ফিস্টেড হয়ে সরকার চালাচ্ছেন, তার ক্যাবিনেট চালাচ্ছেন, তার কথাতে বাঘে গরুতে একই ঘাটে জল খায় যেরকম হয় আর কি। এবং তার সঙ্গে সঙ্গে যদি দলও দেখেন, সেখানে দলের মাথার উপরে বসে রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সদস্য জেপি নাড্ডা, প্লাস তার সঙ্গে সঙ্গে একেবারে একনিষ্ঠ লয়ালিস্ট বলা চলে। তো এই বডি ল্যাঙ্গুয়েজ এটা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ইলেকশনে, এবছরের নির্বাচনে জিতবেন কি জিতবেন না নীতিন গাডকারি, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল। এবং নীতিন গাডকারি নিজে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তাকেও হারাবার জন্য নাকি অনেক রকম রণকৌশল ছিল বিজেপির অন্দরে, একটা স্যাবোটাজের খেলা ছিল, সেটা তিনি নিজে স্বীকার করেছেন মিডিয়ার মধ্যে। এখন এই নীতিন গাডকারির নাম, এবং নীতিন গাডকারি কোথাকার মানুষ, তিনি মহারাষ্ট্রের মানুষ, নাগপুরের খুব ঘনিষ্ঠ, আরএসএস এর খুব ঘনিষ্ঠ একজন নেতা নীতিন গাডকারি, আরএসএস এর আশীর্বাদ ধন্য নেতা নীতিন গাডকারি। সেই নীতিন গাডকারির নামও তো সুজয় এসেছিল বিজেপির রাষ্ট্রীয় সভাপতির পদের জন্য বিবেচিত হয়েছে সুজয়। একেবারেই তাই।
এবং শেষ পর্যন্ত যখন এই আরএসএস এর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে মোদি অমিত শাহের এই সর্বভারতীয় সভাপতির একটা দীর্ঘ টানাপোড়েন চলছে, কিন্তু যার জন্য এখনো পর্যন্ত তারা কিন্তু সর্বভারতীয় সভাপতি ঘোষণা করতে পারেনি। এবং আমাদের কাছে যেটা খবর আছে শেষ মুহূর্তে, মনোহরলাল খাট্টা এবং শিবরাজ সিং চৌহান এরাও কিন্তু আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের নামও রয়েছে পাতায়। একেবারে তাই। কিন্তু শিবরাজ সিং চৌহানের কথা তুমি যদি বলো তাহলে কিন্তু এই একই প্রশ্ন, যে সমস্যা গডকারিকে নিয়ে সেই একই সমস্যা শিবরাজ সিং চৌহানকে নিয়ে। কারণ মনে করে দেখো, বিগত দিনে যখন মধ্যপ্রদেশের নির্বাচন হলো, সেই নির্বাচনটা শিবরাজ সিং চৌহান ভোট বৈতরণী পার করালেন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না। যদিও তাকে কেন্দ্রীয় সরকারে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একটা পাওয়ার টাসল রয়েছে, ঠিক যেমন ভাবে রাজস্থানে রয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার। একেবারেই তাই। এবং এবং যেটা জানা যাচ্ছে যে যে সঞ্জয় যোশী একেবারে কট্টর আরএসএস নেতা। তো যখন আরএসএস এর তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেয়া হয় যে তারা সঞ্জয় যোশীকেই সর্বভারতীয় সভাপতি করতে চাইছেন, শেষে কিন্তু যখন মোদি অমিত শাহ বেঁকে বসে, তখন আরও 3টে চয়েস আরএসএস এর তরফ থেকে পাঠানো হয়। প্রথম আরেকটা চয়েস হচ্ছে নীতিন গাডকারি, আর যে দুটো চয়েস আছে তার মধ্যে মনোহরলাল খাট্টা এবং শিবরাজ সিং চৌহান। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডা আটকে কোথায় আছে সুজয়? এই যে এতগুলো নাম বললে, এগুলো তো অবভিয়াস, মানে নীতিন গাডকারি যে মোদিশার চক্ষুশূল সেটা খুব অবভিয়াস, ঠিক তেমনভাবেই শিবরাজ সিং চৌহানের ক্ষেত্রেও সেই জিনিসটা বলা চলে। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়েছে সঞ্জয় যোশী, তার নাম দিল্লিতে খুব শোনা যাচ্ছে এবং তিনি আরএসএস এর মানুষ, কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি যে হবে, এটা কি একদম 100% কনফার্ম করে বলা যায় যে আরএসএস এর শিলমোহর সেটাতে থাকতে হবে? মোদি অমিত শাহ সেটাকে ভিটো করতে পারেন, কিন্তু এই টাসলটা চলবে। কিন্তু শেষ কথা, শেষ হাসি কি আরএসএস হাসবে? আমি সেটাই জানার চেষ্টা করছি। একেবারেই তাই, শেষ হাসি কিন্তু আরএসএসই হাসবেন, এটা বলাই যায়। কারণ হচ্ছে আরএসএসই শেষ কথা বলে। বেশ সুজা, একটু তোমাকে থামাচ্ছি। বলরাম বসু আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আরএসএস এর খুব কিন একজন অবজারভার। বলরাম বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি আজ আরএসএসকে এত কিনলি অবজার্ভ করছেন, এতদিন ধরে সেটাকে ফলো করেন সংগঠনটিকে, এই মুহূর্তে এই যে বারবার মোহন ভাগবত নিদান দিচ্ছেন, তিনি স্পষ্ট বলেই দিচ্ছেন যে 75-এ রিটায়ার করা উচিত, তার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে এই নির্দেশটা দেওয়ার চেষ্টা করছেন। কোন দিকে এগোচ্ছে পুরো বিষয়টা যদি একটু বলেন? বিজেপি এবং আরএসএস এর মধ্যে যে দ্বৈরথ, যে সম্পর্ক টান। হ্যাঁ, নমস্কার সবাইকে। প্রথমে একটা জিনিস বলে রাখি, আপনাদের মনে হয় কোনো জায়গায় বুঝতে ভুল হয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থা গল্পের গরুকে গাছে তুলছে, কিন্তু গাছে তুলুন ঠিক আছে, কিন্তু সেই গরু যদি আর তাল গাছে উঠে তালশাঁস বা